আচ্ছা, আমরা লাস্ট হচ্ছে খ নাম্বার ম্যাথ করেছিলাম। এখন আমরা গ নাম্বার ম্যাথটা করি। গ নাম্বার ম্যাথে কি বলা আছে একটু পড়ি। গ নাম্বার ম্যাথে বলা আছে হচ্ছে গুণোত্তর ধারাটির দশম পদ যদি 5120 হয়, এ ও ডি এর মান নির্ণয় করতে বলছে। মানে গুণোত্তর ধারাটা যেটা, ওই যে গুণোত্তর ধারার কিছু ইনফরমেশন তো দেওয়া ছিল উদ্দীপকে, তো এটার এই অনুযায়ী যে দশমতম পদের ভ্যালু দেওয়া আছে, তাহলে তোমাকে এ এবং ডি এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আগের ম্যাথের যে ইনফরমেশন, ওই ইনফরমেশন কিছুটা এখানে লাগবে। ঠিক আছে, আগের ম্যাথে আমরা আর এর দুইটা ভ্যালু পেয়েছিলাম না। আর এর ভ্যালু কত কত পেয়েছিলাম? আর এর ভ্যালু ছিল হচ্ছে r = 2 এবং r = 1। সো এইখানের একটা নরমাল জিনিস চিন্তা করো, আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওটা কি মিন করে চিন্তা করো তো। আমি যে কোনো একটা সিরিজ লিখলাম যে যেখানে আর এর ভ্যালু 1, তাহলে জিনিসটা এরকম হবে না? ধরো একটা সিরিজ এরকম হতে পারে 5 + 5 + 5 + 5। এরকম যদি আমি আগাতে থাকি, এই সিরিজে আসলে আর এর ভ্যালু কি প্রত্যেকবার 1 না? মানে একটার সাথে আরেকটা যদি আমি ডিভাইড করি প্রত্যেকটা 1 পাচ্ছি, তাই তো? কিন্তু এটা কি কোনো একটা গুণোত্তর ধারা? এটা কিন্তু কোনো একটা গুণোত্তর ধারা না, এটা আবার সমান্তর ধারাও না। তার মানে যদি গুণোত্তর ধারা হইতে হয় তাহলে আর এর ভ্যালু 1 হওয়া যাবে না। ঠিক আছে, তার মানে আমি দুইটা আর এর ভ্যালু থেকে আমি শুধুমাত্র r = 2 এই ভ্যালুটা কাউন্ট করব, এই ভ্যালুটা কাউন্ট করব না। ঠিক আছে, এই ভ্যালুটা নিয়ে কাজ করব। সো এই ভ্যালুটা নিয়ে যদি কাজ করি তাহলে যে ওই গুণোত্তর ধারা যেটা দেওয়া আছে 5120, সেইখানে তুমি ইনফরমেশনে আর এর ভ্যালুটাকে 2 ধরবা। সো আমার এইখানে কোশ্চেন অনুযায়ী যেটা লেখা আছে আমি লিখতে পারি যে ঠিক আছে, প্রশ্ন মতে 5120 কি লিখবো? এখানে আমার দশমতম পদের ভ্যালু 5120 না, তো n তম পদের ভ্যালুতে গুণোত্তর ধারাতে n তম পদের ভ্যালু মানে কি, মানে ওটা কি দিয়ে ডিটারমাইন করে? ar to the power n - 1, এটা দিয়ে মিন করে। সো আমি এখানে কি লিখবো? ar to the power n - 1। এখন n - 1 এ n এর ভ্যালু কত? 10, তাহলে 10 - 1। এখন এখানে 5120 এর ভ্যালুটা তো বের করতেই হবে। আর এর ভ্যালু কি এখন 1 না? সো 1 এর মতনই থাকবে। 1 টু দি পাওয়ার কত হয় এখানে? 10 - 1 মানে হচ্ছে কত? 9। ঠিক আছে, আর এর ভ্যালু আর এর ভ্যালুটা আমি এখনো না বসিয়ে এইভাবে লিখি, এটা পরবর্তীতে বুঝবে কেন আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, আর এর ভ্যালু না বসাই। সো আর এর ভ্যালু যদি আমি না বসাই তাহলে এখানে ar to the power 9 = 5120। ঠিক আছে, এইখান থেকে আমি যদি পরবর্তীতে তাহলে কি করা যায়? পরবর্তীতে এটা করা যায় যে ঠিক আছে, আমার এর ভ্যালুটা এইভাবে আমি বসাইলাম যে এটা যেহেতু বের করব আমি rটা ওই সাইডে নিয়ে দেই। ঠিক আছে, 5120 / r to the power 9 এটা লেখা যায়। সো এটা যদি লেখা যায় তাহলে চিন্তা করো আর এর ভ্যালু আমি কত বসাবো? 1 বসানো যাবে না, আমি বসাবো কত? 2। সো আর এর ভ্যালু যদি 2 বসাই তাহলে a = 2 to the power 9 5120। সো এটা আমি একটু ক্যালকুলেট করি কত আসে দেখি। 5120 / 2 to the power 9। সো এটা আসবে হচ্ছে 10 আমি পাচ্ছি। তো এখানে আমি a এর ভ্যালু এভাবে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে 10 যেটা পাচ্ছ না, এটাই হচ্ছে তোমার এর ভ্যালুটা আর কি। ঠিক আছে, সো আমার এইখান থেকে এই প্রসেসে আমরা এর ভ্যালুটা বের করতে পারছি। নরমাল তোমাকে আর এর যে ভ্যালুটা কি, আমি 1 কাউন্ট করি নাই, আমি কাউন্ট করব কি r = 2। সো ওইটা হিসাব করে আমরা এই জিনিসটা করতে পারি। ঠিক আছে, এখন এটা এই ম্যাথের ফার্স্ট পার্ট এটা গেল। ঠিক আছে, শুধুমাত্র a এর ভ্যালু এখন পর্যন্ত বের করতে পারছি, এখনো d এর ভ্যালুটা বের করা বাকি। সো এটা আমি মুছে দিই। সো এখন আমার এই ম্যাথের সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে তোমার d এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, d এর ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা আগের ম্যাথগুলোতে একটা ইকুয়েশন বের করেছিলাম, এক নাম্বার ইকুয়েশন অথবা খুব সহজ নাম দিয়েছিলাম, আমরা ওইটা ইউজ করব। সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে a + d = ar to the power cube। ঠিক আছে, এই ইকুয়েশনে আমার এইখান থেকে তুমি d এর ভ্যালুটা বের করবা। ঠিক আছে, এটা এখন কিভাবে বের করবা? আমরা এখন এর ভ্যালু তো জানি, তাই না? এর ভ্যালু আমি একটু আগে বের করলাম কত? a = 10 বের করলাম। a = 10 টা এখানে বসাবো, 10 + d = a তো 10 থাকতেছে। আর এর ভ্যালু কত হবে এখন? আর এর ভ্যালু হচ্ছে 2 to the power cube। তাহলে এখানে থাকতেছে হচ্ছে কত? 10 + d = 10 × 2 কিউব মানে কত? 8। সো 8 তাহলে এটা হবে কত? d = 8 × 10 = 80, 80 - 10 তার মানে হচ্ছে 70। ঠিক আছে, তার মানে a এর ভ্যালু হচ্ছে কত? 10 আর d এর ভ্যালু হচ্ছে 70। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার
দুইটা ভ্যালু মানে গ নাম্বার ম্যাথ আর কি ওভারঅল। সো এখানের প্রসেসটা খুব ইজি। আমার প্রথমে এর ভ্যালুটা বের করা তো সহজ। গুণোত্তর ধারার তোমাকে 5120 দেওয়া আছে দশমতম পদ। তো দশমতম পদের যে সূত্র মানে এনতম পদের যে সূত্র a r টু দি পাওয়ার n-1, ওই সূত্রটা ইউজ করে আমরা ওইখান থেকে n এর ভ্যালুটা বসাই, a এর ভ্যালু বের করছি। a এর ভ্যালু 1 নাম্বার সমীকরণ, মানে এটা 1 নাম্বার সমীকরণ। আমাদের আবার ক নাম্বার কোশ্চেনে যদি তুমি ফিরে যাও, ক নাম্বারের অ্যানসারে আমরা এই ইকুয়েশনটা লিখেছিলাম। সো ওই ইকুয়েশনের বসায় আমরা a এর ভ্যালু বসাইছি, এর ভ্যালু বসাইছি, আবার এখানে আর এর ভ্যালু বসাইছি। সো সবগুলো ভ্যালু বসালে আমি ডি এর ভ্যালুটা পাচ্ছি। সো এটা কোনো মানে এই ম্যাথটা খুব ইজি ছিল, এই ম্যাথটা খুব বেশি সমস্যা না। মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে তুমি যদি ইকুয়েশন, তুমি যদি সিরিজ, এই জিনিসগুলো যদি বের করতে পারো, তোমার জন্য পরবর্তীতে প্রসেসটা খুব বেশি টাফ না, মানে ক্যালকুলেশনগুলো খুব বেশি ইজি, অনেক সমস্যা হওয়ার কথা না। সো ওইটা ক্যালকুলেটরের এনাফ যে তোমার অ্যানসারগুলো বের করার ক্ষেত্রে। সো আমরা এখন পরের ম্যাথে যাই। পরের ম্যাথ হচ্ছে কি ঘ নাম্বার ম্যাথ, ঠিক আছে? তো দেখি আগে এখানে ঘ নাম্বার ম্যাথ। সো ঘ নাম্বার ম্যাথে তোমাকে কি বলা আছে একটু দেখি। ঘ নাম্বার ম্যাথে বলা আছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? প্রথম 20টি পদের সমষ্টি, প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। সো এটা আমি কিভাবে করব? আমার কাছে কি কি ইনফরমেশন আগে দেওয়া আছে ওইগুলো একটু চেক করি, ঠিক আছে? ওইগুলাতে ওইগুলা কি কি ইনফরমেশন আগের ম্যাথ থেকে আমি পেয়েছিলাম ওইগুলো একটু চেক করে তারপরে আমরা ঘ নাম্বার ম্যাথে যেতে পারবি। সেটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে আমি কি কি জানি দেখো তো। সমান্তর ধারার ক্ষেত্রে আমার মানে সমষ্টি বের করতে লাগে কি, মানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমার এসএন এর সূত্র কি ছিল সমান্তর ধারার ক্ষেত্রে? এসএন এর সূত্র ছিল হলো n/2 2a প্লাস n-1 ইনটু d, ঠিক আছে? এই সূত্র ছিল। তো এই সূত্রে আমার কি কি লাগে? আমার n লাগে। এখন n এর ভ্যালু এখানে কত? n এর ভ্যালু হচ্ছে 20, তাই না? তাহলে আর কি কি লাগবে আমার? আর হচ্ছে a লাগবে। সো a এর ভ্যালু কত ছিল এটা মনে করো, তোমরা নিজেরা দেখো। d এর ভ্যালু কত এখন? d এর ভ্যালু হচ্ছে তোমার 70, তাই না? আর a এর ভ্যালু হচ্ছে কত? 10। সো এই ইকুয়েশন আর কিছুই না, তোমাকে সবগুলোর ভ্যালু বসায় দিলে তোমরা নিজেরা কমেন্ট বক্সে জানো যে এখানে তোমার ভ্যালু কত আসে। আমি সবগুলাই ইনফরমেশন লিখে দিলাম, এইখানে শুধুমাত্র ভ্যালুগুলা বসাবা, তাহলে তুমি এস এন তো না এস কত 20টা পাবো, ঠিক আছে? S20 বের করতে পারবো। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা পুরো একটা কমপ্লিট সিকিউ করলাম। মানে এই চ্যাপ্টারে তো আমরা অনেকগুলা প্রবলেম, অনেক কিছু করেছি, অনেক কিছু কনসেপ্ট নতুন নতুন শিখেছি, কিন্তু কমপ্লিটলি একটা সিকিউ আমরা করি নাই। সো একটা কমপ্লিট সিকিউ তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে, আমরা এটা বের করলাম। সো এইটার অ্যান্সারটা আমি বলে দিই, তোমরা সবাই পরে মিলাই নিও। সেটা হচ্ছে 13500। সো এটা আসে অ্যান্সার, মানে ক্যালকুলেটরে চাপ দিলে এটা অ্যান্সার আসে। সো এখন তোমরা আমাদের পুরো 8 নাম্বার ম্যাথটা কমপ্লিট। সো একটা সিকিউ কিভাবে ডিল করতে হয়, তোমাকে যে ইনফরমেশন দেওয়া আছে, প্রথম কাজই হচ্ছে ইকুয়েশন বিল্ড আপ করা, সিরিজগুলোকে আইডেন্টিফাই করা, গুণোত্তর নাকি সমান্তর। সো সেই অনুযায়ী তুমি ইকুয়েশন ফর্ম করবা, ওই ইকুয়েশনটাকে সলভ করার মাধ্যমে যেটা আননোন ইনফরমেশন, এই আননোন ইনফরমেশনটা বের করবা। তারপরে কোশ্চেন তোমাকে ওই ইনফরমেশন নিয়ে যেটা বের করতে বলছে ওটা বের করবে। সমান্তর ধারার অনুশীলনী আমরা এরপরে 8 নাম্বার ম্যাথ পর্যন্ত করেছিলাম। এরপরে আমরা 9 নাম্বার ম্যাথে শিফট করব। 9 নাম্বার ম্যাথে তোমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আগে আমরা চেক করি। 9 নাম্বার ম্যাথে বলা আছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো, এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো। সো আমরা এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে ওই কোশ্চেন অনুযায়ী তোমার মানে তুমি যদি আঁকতে যাও বা তুমি যদি সলভ করতে চাও, তোমার হচ্ছে ওইখানে একটু টাফ হয়ে যায়, ঠিক আছে? কোশ্চেনটা বুঝেই ফার্স্ট অফ অল তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। যেমন তোমাকে প্রথমে বলছে একটা ত্রিভুজ দেওয়া আছে, ওইখান থেকে আবার আরেকটা ত্রিভুজ, এভাবে করে 10টা ত্রিভুজ নাকি আঁকতে বলছে। তো আমরা আগে প্রথমে ত্রিভুজটা কেমন হবে ওটা আগে একটু চিন্তা করি, যে দেখি যে ত্রিভুজটা আসলে কেমন হবে। প্রথমত বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজ আঁকো। তাই আমি প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। সমবাহু ত্রিভুজটা হয়তো এরকম, এখানে হয়তো সবগুলা বাহু ইকুয়াল হচ্ছে না, আমি হাত দিয়ে আঁকছি। সো এটা একটা সমবাহু ত্রিভুজ আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? এখন পরে কি বলতেছে, এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। মধ্যবিন্দুগুলা কি? মধ্যবিন্দু এইটা, ঠিক আছে? এই দুইটা বাহুর মধ্যবিন্দু, আর এই দুইটা বাহুর মধ্যবিন্দু মনে করো এটা। আমি বলতেছি না এটা একদম পারফেক্ট হচ্ছে, বাট আমি তো হাতে করতেছি, তোমরা হয়তো বা
স্কেল দিয়ে করতে পারো। সো আমি এগুলা সবগুলা যদি যোগ করি তাহলে আরেকটা সমবাহু ত্রিভুজ হইলো, মানে এই একটা সমবাহু ত্রিভুজ হইলো। তো এরকম বলতেছে কি ওই বাহুগুলার মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি ত্রিভুজ আঁকো। এই বাহুগুলার মধ্যবিন্দু মানে এই যে এই বাহুটা যেটা আছে, আচ্ছা অন্য কালার নেই, সেটা হলো তোমার এই বাহুগুলার মধ্যবিন্দু কি এটা একটা, এটা একটা, আর এটা একটা। সো আমি যদি এইগুলাকে যোগ করি তাহলে হবে এরকম আরেকটা ত্রিভুজ পাবো। তাহলে দেখো এখানে অনেকগুলো ত্রিভুজ কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এইখানে তোমার দেখো আমি আবার একটু কোশ্চেনের সাথে মিলাই দেখি যে আমাদের এটা ঠিক আছে কিনা। কোশ্চেনে বলছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো, আঁকলাম প্রথমে এই বড় সমবাহু ত্রিভুজটা, দেন এরপর বলছে বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। বাহুগুলোর মধ্যবিন্দুগুলা আইডেন্টিফাই করছি, সংযোগ করছি, আরেকটা এই যে ব্লু যে এইটা তৈরি হলো ছোট ত্রিভুজটা, ব্লু ত্রিভুজটা তৈরি হয়েছে। দেন হচ্ছে তোমাকে বলছে কি এই যে ছোট ত্রিভুজটা তৈরি হলো এটারও মধ্যবিন্দুগুলা আইডেন্টিফাই করে সংযোগ করে আরেকটা ত্রিভুজ আঁকতে বলছে। সো এইটার মধ্যবিন্দুগুলো যে আইডেন্টিফাই করছি, দেন আমি ত্রিভুজ আরেকটা অঙ্কন করছি। এখন কোশ্চেনে বলছে কি এভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে। তাহলে অন্য সবকিছু চিন্তা আমি যদি বাদ রাখি, আমি যেহেতু সর্ববহিস্থ যে ত্রিভুজ কোনটা, সর্ববহিস্থ ত্রিভুজ হচ্ছে এই যে বড় যে ত্রিভুজটা, এটা হলো সর্ববহিস্থ ত্রিভুজ, রাইট। সো সর্ববহিস্থ ত্রিভুজের পরিসীমা যদি আমি বের করতে চাই তাহলে দেওয়া আছে কি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না, এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো 64 মিলিমিটার দেওয়া আছে। সো আমার ত্রিভুজের পরিসীমার সূত্র কি, ত্রিভুজের পরিসীমার সূত্র মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল, মানে 64 প্লাস 64 প্লাস 64। সো আমি যদি চিন্তা করি এরকম যে সর্ববহিস্থ ত্রিভুজের পরিসীমা এটা কত হবে 3 ইনটু 64 কি মিলিমিটার। সো এটার দেখি কত আসে 64 ইনটু 3, সো এটা আসে 192। সো আমি পাচ্ছি হচ্ছে 192 মিলিমিটার। সো আমি অন্য সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র যে ইনফরমেশন দেওয়া আছে সর্ববহিস্থ যেটার সেটারটা আমি বের করে ফেলছি। সো এখন একটু চিন্তা করো, একটা নরমাল জিনিস চিন্তা করো, আমি শুধুমাত্র যদি পরের ত্রিভুজটা, ঠিক আছে সর্ববহিস্থ ত্রিভুজের পরিসীমাটা পাচ্ছি, এর পরের ত্রিভুজ তো এইটা, তারপরে ত্রিভুজটা এইটা, তারপর এরকম 10 বার আগে তো বলছে, মানে পরের ত্রিভুজটা হবে হয়তো বা এই যে ত্রিভুজটা আছে এটার যে মধ্যবিন্দুগুলা, এই মধ্যবিন্দুগুলা আইডেন্টিফাই করে সেগুলা সংযোগ করে এরকম হবে, মানে এরকম তুমি 10টা ত্রিভুজ যখন থেকে পাবা আর 10টা পর্যন্ত পেলে ওইখানে যা স্টপ করবা। এটা আসলে কোশ্চেনে বলছে। সো তোমার এইভাবে করে মানে ধরো একটা বড় ত্রিভুজ মধ্যবিন্দু যোগ করে ছোট ত্রিভুজ, তার আবার মধ্যবিন্দু যোগ করে ছোট ত্রিভুজ, মানে এইভাবে হচ্ছে তোমাকে কোশ্চেন অনুযায়ী আগাইতে বলছে। তাহলে একটা নরমাল জিনিস চিন্তা করো, এইটা একটু বাদ রাখি, আমি একটা জিনিস চিন্তা করি যে একটা ত্রিভুজ আমি এরকম আঁকলাম, এর মাঝে একদম এরকম আরেকটা ত্রিভুজ আঁকলাম। তাহলে একটা জিনিস চিন্তা করো যে আমার যে পরিসীমাটা মানে কি, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে বাহু সবগুলা যোগ করলে যেটা হয়, মানে তুমি ধরো এখান থেকে হাঁটা শুরু করছো, তুমি যদি মেজার করো যে আমি কতটুকু হাঁটলাম, এই যে একটা বাহু হাঁটলাম, দুইটা বাহু হাঁটলাম, তিনটা বাহু হাঁটলাম, এটাই কি তার পরিসীমা না? এটাই তো তার পরিসীমা, রাইট। সো বাহুগুলোর যোগফলই হচ্ছে তার পরিসীমা, যে কতটুকু হাঁটা হয়েছে আমি যদি এই সেন্সেও চিন্তা করি। সো একটা নরমাল জিনিস চিন্তা করো, তাহলে ভিতরকার যে ত্রিভুজটা, এই যে এর ভিতরে যে ত্রিভুজটা আছে এর পরিসীমা তাহলে কত হবে, এর পরিসীমা কত হবে, যে আমি যদি নরমালি চিন্তা করি যে আমার হচ্ছে এই বাহুগুলোর মধ্য দিয়ে হাঁটতে হবে, যে এটার মধ্যে দিয়ে হাঁটলাম, তারপর এটা যোগ করলাম, তারপর এটা যোগ করলাম, এই তিনটা যে যোগফল এটা হচ্ছে এই ভিতরকার ত্রিভুজের পরিসীমা। কিন্তু একটা তার মানে কি এই বাহুগুলার এই বাহু তিনটার যোগফল হচ্ছে বাইরের ত্রিভুজের পরিসীমা, আর এই বাহু তিনটার যোগফল হচ্ছে ভিতরের ত্রিভুজের পরিসীমা। একটা তাহলে নরমাল জিনিস হচ্ছে বাহুগুলাকে যোগ করলে যেটা আসে সেটাই হচ্ছে ওই জিনিসটার হচ্ছে পরিসীমা। সেটা ত্রিভুজের ক্ষেত্রেও সঠিক, সেটা চতুর্ভুজের ক্ষেত্রেও সঠিক, ঠিক আছে। তো আমার এখন তাহলে চিন্তা করো, তোমাকে তো এই ছোট ত্রিভুজের বাহুগুলার ভ্যালু দেওয়া নেই, বহিস্থ যেটা সেটা দেওয়া আছে, কিন্তু ভিতরেরটার কি দেওয়া আছে জানো, মানে ভিতরের ত্রিভুজটা হচ্ছে বলা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এইটার এই যে এই বাহুটার অর্ধেক পয়েন্ট, আবার এই বাহুটার অর্ধেক পয়েন্ট, আবার এই বাহুটার অর্ধেক পয়েন্ট। সো আমি যদি পয়েন্টগুলো মিলাই সেটা হবে হলো এই ওভারঅল যে বাহু ছিল না, ধরো ওভারঅল এটা হলো তোমার বড় ত্রিভুজটা ছিল আর ছোট ত্রিভুজটা ধরো এরকম। সো প্রত্যেকটা বাহু কি হবে, তার প্রিভিয়াস বাহুর অর্ধেক হবে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা বাহু তার প্রিভিয়াস বাহুর অর্ধেক হচ্ছে। সো আমি
সে যে তোমার এরকম যে আমি এই কোশ্চেন এখন আমি ঢুকি নেই, মানে যেটা কোশ্চেন দেওয়া আছে এখানে আমি এখনো ঢুকি না, আমি এখনো কনসেপ্ট বিল্ড আপে আছি। সেটা হচ্ছে প্রথম চিন্তা করো যে আমার যে বহিস্থ ত্রিভুজ এখানে দেওয়া ছিল 10 মিটার, চিন্তা করো 10 মিটার 10 মিটার 10 মিটার, তাহলে ওভারঅল তুমি এখন সিম্পলি বলতে পারতেছো যে কত হবে পরিসীমা, 10 যোগ 10 যোগ 10 30 হবে, ঠিক আছে। সো এখন এখান থেকে তোমার তাহলে যখন আমি এই তাদের মধ্যবিন্দুগুলো কানেক্ট করব তখন কিভাবে আমি বলতেছি যে এটার অর্ধেকই হচ্ছে। চিন্তা করো যে এটার যে অর্ধেক, এটা তার মানে এটা হবে হচ্ছে 5 মিটার, ঠিক আছে, যে এতটুকু 5 মিটার আর এতটুকু, আচ্ছা এখানে না লিখে এখানে লিখি, এতটুকু 5 মিটার আর এতটুকু 5 মিটার, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি 5 মিটার 5 মিটার, ঠিক আছে। এরকম করে এই বাহুগুলার আমি 5 মিটার 5 মিটার পাচ্ছি, তাই না? এগুলা 5 মিটার, আবার কি এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার, এটা 5 মিটার, ঠিক আছে। তার মানে এই প্রত্যেকটা ছোট ছোট যে বাহুগুলো আছে এই প্রত্যেকটা ছোট ছোট বাহু হচ্ছে 5 মিটার। তাহলে চিন্তা করো এই যে আমি একটা ত্রিভুজের মধ্যে যখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার এই মধ্যবিন্দুগুলো যোগ করে আমি একটা ছোট ত্রিভুজ আঁকবো, তাহলে কি একটা কয়টা ত্রিভুজ তৈরি হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, মোট 4টা ত্রিভুজ তৈরি হলো না? এটা নরমাল যে চিন্তা করো এই 4টা ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের বাহুগুলা একই, তাই না? প্রত্যেকটা ত্রিভুজ তো সমান হয়েছে কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই প্রত্যেকটা এটার এরিয়া যা, এটার এরিয়াও তা, এটার এরিয়াতেই এটার এরিয়াও একই, ঠিক আছে, এরিয়াগুলো সেম। সো এরিয়া যখন সেম হয় তার মানে প্রত্যেকটা ত্রিভুজ সেম, প্রত্যেকটা ত্রিভুজের বাহুগুলো সেম, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি যে ঠিক আছে এটা একটা সমবাহু ত্রিভুজ, না এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা 5 মিটার, এটা 5 মিটার হলে এটাও 5 মিটার, ঠিক আছে। আবার এটা 5 মিটার মানে এটা 5 মিটার আর এটা 5 মিটার হলে এটাও 5 মিটার, ঠিক আছে। আবার এটা 5 মিটার আর এটা 5 মিটার হলে এটাও 5 মিটার। তার মানে এই যে ত্রিভুজটা অন্য কালি দেই, ঠিক আছে, এই যে ত্রিভুজটা এই যে মাঝের যে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটার তিনটা যে বাহু ওই তিনটা বাহুর ভ্যালু কত? 5 মিটার 5 মিটার আর 5 মিটার, ঠিক আছে। তাহলে এটা তিনটা যোগ করলে পরিসীমা কত হয় চিন্তা করো, 5 যোগ 5 যোগ 5, তাহলে 3 5 15 মিটার আসছে। 15 মিটারটা কি? প্রথমে ছিল 30 মিটার না, বড় ত্রিভুজটা ছিল 30 মিটার, ঠিক আছে, আর ছোট ত্রিভুজটা হচ্ছে 15 মিটার, তার মানে তার আগের পরিসীমার অর্ধেক, ঠিক আছে। তার মানে তুমি মধ্যবিন্দুগুলা যোগ করে যে ত্রিভুজটা পাচ্ছ সেটা তার প্রিভিয়াস ত্রিভুজের পরিসীমার অর্ধেকটাকে মিন করে, ঠিক আছে। আমরা যদি এই কনসেপ্ট বুঝতে পারি, যদি এখানে কোনো ডাউট থাকে তোমরা আবার পিছনে ব্যাক করে আবার দেখতে পারো ভিডিওটা, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। খুব বেশি জটিল কোনো কনসেপ্ট আসলে না। সো আমরা এখন ম্যাথে এন্টার করি। তাহলে এখন এটা বলা যায় যে সর্ববহিস্থ যে ত্রিভুজ ওটার পরিসীমা যখন 192 মিলিমিটার, তার মানে আমার যে ভিতরের এই ত্রিভুজটা এটার পরিসীমা কত হবে? মানে আমি যখন এটাকে কি বলা যায়, এরকম বলা যায়, দেখো এটাকে কোশ্চেনটা কোথায় দেখি একটু, এটা হলো দ্বিতীয় সর্ববহিস্থ মানে দ্বিতীয় বহিস্থ ত্রিভুজের পরিসীমা এটা কত হবে? তাহলে 192 কে 2 দিয়ে ভাগ দিব, কত আসে দেখি, ভাগ 2 96 মিলিমিটার আসে, ঠিক আছে, বুঝতে পারছি। সো যদি বুঝতে না পারি একটু রিভাইজ করে পুরো কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে নিও। তো এটা হচ্ছে দ্বিতীয় সর্ববহিস্থ মানে হচ্ছে এই ত্রিভুজের পরিসীমা। তাহলে একটা নরমাল জিনিস চিন্তা করো, এর যে পরের স্টেপটা আছে, পরের স্টেপ কোনটা? এই যে লাল ত্রিভুজটা আছে, তার মানে হবে পরেরটা ঠিক সেমলি বলা যায় যে তৃতীয় বহিস্থ ত্রিভুজের পরিসীমা এটা কত হবে? তার যে আগেরটা আছে তার অর্ধেক, মানে 96 এর অর্ধেক হবে, মানে সেম কনসেপ্ট আর কি, ঠিক আছে। আমি তো আবার এটাকে অর্ধেক করে এই ত্রিভুজ, আবার এটাকে অর্ধেক করে এই ত্রিভুজ, এইভাবে করে আগাচ্ছি, তাহলে হবে হচ্ছে 96 ডিভাইডেড বাই 2, এটা কত হবে? 48 মিলিমিটার। তাহলে এইভাবে করে তোমাকে বলছে 10টা ত্রিভুজ পাওয়া পর্যন্ত এইভাবে আগাইতে হবে। তাহলে আমি একটা সিরিজ এখান থেকে পাচ্ছি না, এটা মুছে ফেলি, এটার দরকার নেই। আমার এই ম্যাথটা মানে বাংলা পড়ে ছবিটা আঁকাটা ইম্পর্টেন্ট, এবং ছবি থেকে
তোমার এই ভ্যালুগুলা যে বুঝতেছো কিনা, কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতেছো কিনা, ওইটা ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা সিরিজ পাচ্ছি। সিরিজটা কি? সিরিজ হচ্ছে 192 প্লাস হচ্ছে 96 প্লাস হচ্ছে 48, ঠিক আছে? এরকম একটা সিরিজ হচ্ছে। এরকম করে কত পর্যন্ত আগাবো? 10টা ত্রিভুজ পর্যন্ত আগাবো, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনে কি বলছিল মনে আছে? কোশ্চেনে বলছিল হচ্ছে কোথায় কোশ্চেনটা? কোশ্চেনে বলছিল হচ্ছে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো। মানে আমি যখন 10টা পর্যন্ত যাব তখন তার পরিসীমার সমষ্টি কত হবে। তাহলে আমি একটা চিন্তা করি, সিরিজ পাচ্ছে এরকম 10টা করে পরিসীমা আগাবো, মানে 10টা ত্রিভুজ পর্যন্ত আগাবো, তার মানে n এর ভ্যালু কত? 10, ঠিক আছে? এখন এখানে আমার কি সমান্তর ধারা না? এটা একটা সমান্তর ধারা, তো সো d এর ভ্যালু কত হবে? দেখো 96 আর 192 ডিফারেন্স কত? সমান্তর ধারা না গুণোত্তর ধারা? এটা একটু আইডেন্টিফাই করো, ঠিক আছে? এটার সাথে সাথে আমাকে বলো যে আমি যেখানে ডি লিখেছি এটা ঠিক আছে কিনা। মানে সাথে সাথে কমেন্টে, ভুল থাকলে সাথে সাথে কমেন্টে জানাবো। তো এটা আসলে কি একটা সমান্তর ধারা হবে না গুণোত্তর ধারা হবে? এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা হবে। কেন? কারণ হলো আমি যদি এটাকে এটা দিয়ে ডিভাইড করি কত পাবো? আমি 2 পাবো। আমি যদি আবার এটাকে এটা ডিভাইড করি তাহলে কত পাবো? 2 পাবো। এবং এইভাবে কি ওই যে আমার ইগুলো অর্ধেক হচ্ছিল না, মানে পরিসীমাগুলা অর্ধেক হচ্ছিল একটা আর আরেকটা। সো আমার এখানে 2 পাবো না, এটা হলো 0.5 করে পাবো, মানে অর্ধেক, এরকম হাফ হাফ করে আগাতে থাকবে, তাই না? এরপরেরটা হবে কত? 48 কে আবার 2 দিয়ে ডিভাইড করলে কত? 24 হয়, এরকম করে আগাতে থাকবে। সো আমার আর এর ভ্যালু হচ্ছে 0.5, মানে 1/2, ঠিক আছে? এখন আর কি কিছু লাগবে? আর হচ্ছে এর ভ্যালু তো দেওয়াই আছে, এর ভ্যালু হচ্ছে 192 দেওয়া। আমরা যেখানে ছিলাম যে পরিসীমাগুলা যদি এরকম পাশাপাশি লিখি তাহলে আমি একটা সিরিজ পাই, এবং সিরিজটা গুণোত্তর নাকি সমান্তর ধারা ওটা একটু চেক করা লাগবে। আমরা এখানে কিন্তু কোনো ডিফারেন্সগুলো এমন ভাবে দেখা যাচ্ছে যে এটা প্রথম যেই নাম্বারটা ছিল এটা তার অর্ধেক হয়, তারপরে তার অর্ধেক হয়, এটা তার মানে কোন সিরিজ? এটা গুণোত্তর সিরিজ অবভিয়াসলি। এবং গুণোত্তর ধারার এইখানে আর এর ভ্যালুটাও আমরা এইভাবে পাই, একটার সাথে মানে প্রিভিয়াসলি পরেরটার সাথে তার আগেরটা দিয়ে ডিভাইড করলে হাফ পাওয়া যায় বা 1/2 পাওয়া যায়। সো আমি যেহেতু এখানে সবকিছুই জানি, আমরা এটা সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব। সো সমষ্টি সূত্রটা কি ছিল মনে আছে? সমষ্টি সূত্র ছিল দুইটা, একটা হলো তোমার Sn ইকুয়ালস টু কি ছিল? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে r মাইনাস 1, আর হচ্ছে Sn ইকুয়ালস টু a ইনটু r 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এই দুইটা ছিল। এখন চিন্তা করো r এর ভ্যালু কি 1 থেকে বড় না ছোট? r এর ভ্যালু 1 থেকে ছোট, তাহলে কোনটা আমি ইউজ করব? তাহলে অবভিয়াসলি আমরা এই সেকেন্ডটা ইউজ করব, ঠিক আছে? তো এই সেকেন্ডটা যদি আমি ইউজ করতে চাই তাহলে ভ্যালুগুলো জাস্ট বসাবো যে ঠিক আছে s 10, তাই না? 10টা আমরা নিব, 10টা ত্রিভুজ পর্যন্ত নিব। সো এখন এখানে জিনিসটা হবে হলো কত? a ইনটু, তার মানে 192 ইনটু r টু দি 1 মাইনাস r টু দি পাওয়ার n, মানে 1 মাইনাস r কত 1 পয়েন্ট এরকম টু দি পাওয়ার কত n, তার মানে 10, ঠিক আছে? দেন হচ্ছে তোমার 1 মাইনাস হাফ। সো এটা নরমাল ক্যালকুলেটরে বসাবো। ক্যালকুলেটর বসালে আমি রেজাল্টটা বলে দেই। সো রেজাল্টটা আসবে হচ্ছে এরকম আসবে যে 3069 ডিভাইডেড বাই 8, 3069 ডিভাইডেড বাই 8 ইউনিট কি মিলিমিটার, ঠিক আছে? এটা তোমরা একটু মিলাই নিও, তোমরা এই প্রসেসটা করে মিলাই নিও যে এটার ভ্যালুটা সেম আসে কিনা। যদি আলাদা আসে সেটা কমেন্ট বক্সে বললো, যেটা ভুল হয়েছে আমরা ঠিক করে দিব, না সমস্যা, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ওভারঅল 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথের টুইস্টটা হচ্ছে ওটা বুঝতে পারা যে ত্রিভুজটা আমি আঁকবো কিভাবে এবং কিভাবে প্রত্যেকটা ত্রিভুজ তার প্রিভিয়াস ত্রিভুজের বাহুগুলোর অর্ধেক হচ্ছে। সো পরিসীমাটাও তার মানে কি প্রিভিয়াস ত্রিভুজের কি অর্ধেক হবে। সো এইভাবে করে একটা সিরিজটা বানানো, এরকম 10টা পর্যন্ত যাবে, এবং কি বলছে পরিসীমাগুলোর সমষ্টি বের করতে বলছে। সেকেন্ড টুইস্টটা হচ্ছে আইডেন্টিফাই করা, এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আমরা আইডেন্টিফাই করছি, দেন আমরা Sn এর যে সূত্র, এটা r এর ভ্যালু যেহেতু 1 থেকে কম, আমরা এই সেকেন্ড সূত্রটা ইউজ করে পরিসীমা সমষ্টিটা বের করছি, সমস্ত পরিসীমার সমষ্টিটা বের করছি। অনুক্রম এবং ধারার হয়তোবা আমার পড়ানো সর্বশেষ ম্যাথ হবে এটা, সেটা হচ্ছে 10 নাম্বার ম্যাথটা। 10 নাম্বার ম্যাথটা আমরা পড়ি, সেটা হচ্ছে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলে 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1.5 ফুট হলো। পরবর্তী বছর এর উচ্চতা 0.75 ফুট বৃদ্ধি পেল। প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50%
বাড়ে। এভাবে বাড়তে থাকলে 20 বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে। এখন আমি যেটা আগেও বলেছি যে এই সমস্ত কোশ্চেনে বাংলা লেখা পড়ে ওটার ম্যাথমেটিক্যাল টার্ম বের করাটা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। সো এটা কিভাবে আমরা ডেভেলপ করবো, এটা যত প্র্যাকটিস করবো তত ডেভেলপ হবে, এটা ইজি অ্যান্সার। সো আমার এখানে বাংলা পড়ে ওটাকে ম্যাথমেটিক্যাল টার্মে রূপান্তর করার যে প্রসেসটা, ওই প্রসেসটা ইম্পর্টেন্ট, ওই প্রসেসটা তুমি বুঝতেছো কিনা, শিখতেছো কিনা। সো আমরা আগে প্রথমে দেখি যে কোশ্চেন অনুযায়ী কি লিখছে, ওটা বুঝে আমরা ওটা ম্যাথমেটিক্যাল একটা রূপ দিতে পারি কি পারি না। সো এটা আসবে হচ্ছে, দেখো আমাকে এখানে বলছে যে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলে 1 বছর পরে চারা গাছের উচ্চতা 1.5 ফুট হয়, ঠিক আছে। পরবর্তী বছর 0.75 ফুট বৃদ্ধি পায়। তো আমরা এখানে এই যে দুইটা লাইন এইখান থেকে দেখি এটা কি বের করা যায়। সেটা হচ্ছে 1 বছর পর, দেখো দেখা যায় যে 1 বছর পরে গাছের উচ্চতা, এটা কি হবে, দেখো এটা লিখছে হচ্ছে 1.5 ফুট। 1 বছর পর গাছের উচ্চতা 1.5 ফুট, এটা আমি লিখলাম। দেন কি বলছে, দ্বিতীয় বছরে, সো দ্বিতীয় বছরের পরে গাছের উচ্চতা কত হবে, চিন্তা করো এটা, এটা লেখা আছে, এটা হচ্ছে 0.75 ফুট, ঠিক আছে। এখন আমাকে বের করতে হবে তৃতীয় বছরে আসলে গাছের উচ্চতা কত, কারণ এইভাবে করি তো আমি একটা সিরিজ বের করতে পারবো, তাই না। তৃতীয় বছর পরে গাছের উচ্চতা হবে কত, এটা যেহেতু বলতেছে কি, এটা বলতেছে হচ্ছে প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়ে। তার মানে এই যে গাছের উচ্চতা এটা হবে কত, দেখো 0.75 এর 50%, মানে ইন্টু 50 ডিভাইডেড বাই 100, এভাবে লেখা যায়। 50% কে আমি এভাবে লিখলাম, তাহলে এটা কত আসে দেখো, আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসে দেখি, এটা হবে 3/4, 50 ডিভাইডেড বাই 100, তাহলে 3/8 আসে আর কি, 0.375 আসে। আমরা লিখলাম 0.3754, মানে আরেকটু তাহলে বুঝাই দেখি কি হলো। এটা বলছে যে একটা বছরের উচ্চতা তার আগের বছরের উচ্চতার 50% হয়, ঠিক আছে, 50% বাড়ে। তো দেখো যে প্রতি বছর গাছের উচ্চতা পূর্বের গাছের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়ে, ঠিক আছে। তাহলে এখানে তৃতীয় বছরে উচ্চতা হবে কত, 3/8 ফুট, বা এই যে 0.37 ফুট। সো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এইখানে কিন্তু গাছের উচ্চতা এটা হয় না, জিনিসটা দেখছো, আমরা যদি উচ্চতা লিখি তাহলে এটা ভুল লিখছি, সেটা হবে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এটা হলো বৃদ্ধি পেয়েছে এতটুকু, তাই না। এটাও হবে কি, বৃদ্ধি পেয়েছে। প্রথমটা উচ্চতা ঠিক আছে, তাহলে কিন্তু প্রথমটা কিন্তু উচ্চতা 1.5 ফুট, কিন্তু দ্বিতীয় বছর হলো বৃদ্ধি পেয়েছে 0.75 ফুট, তৃতীয় বছরে বৃদ্ধি পেয়েছে 0.75, মানে আগে যতটুকু বৃদ্ধি পেয়েছিল, এই যে দেখো উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা 50% বাড়ে। বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা কত, মানে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা মানে কি, কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা কত, 0.75 বলছে। বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়ে, ঠিক আছে, তৃতীয় বছরে। সো তৃতীয় বছর মানে প্রত্যেকটা বছরে এইভাবেই বাড়ে। সো দেখো বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা 0.75, এটা কিন্তু এক বছর, এই যে দ্বিতীয় বছরের উচ্চতা কিন্তু 0.75 ফুট না, দ্বিতীয় বছরে গাছের উচ্চতার যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানে কতটুকু বাড়ে, সেটা হচ্ছে 0.7 ফুট। এখন কোশ্চেন অনুযায়ী বলছে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়তে থাকে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা কত, 0.75, ওটার যে 50% এটা, তার মানে এতটুকু কি বৃদ্ধি পাইছে, তাই না। এতটুকু কিন্তু গাছের উচ্চতা না, এতটুকু হচ্ছে গাছের বৃদ্ধিপ্রাপ্ত যে অংশটুকু, ওই অংশটুকুর ভ্যালু। সো আমার এখন কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন বলছে এভাবে বাড়তে থাকলে 20 বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে। তাহলে আমরা একটা নর্মাল জিনিস চিন্তা করো, যে আমার এখানে যে উচ্চতা বৃদ্ধির যে ধারাটা, এই ধারাটা আগে চিন্তা করি। উচ্চতা বৃদ্ধির ধারাটা কেমন, উচ্চতা বৃদ্ধির ধারাটা হলো প্রথমে থাকে 1.5, দেন এটা হয়ে যায় কত 0.75, দেন হচ্ছে কত 0.37। আচ্ছা, তো আমরা এইখানে একটা নতুন ধারাটা তো তৈরি করলাম, ঠিক আছে, একটা ধারা পাচ্ছি, এরকম করে আগাইতে থাকবে। এখানে একটা সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত কিছু একটা পাবো, ওটা আমরা পরে চেক করবো এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। বাট এখানে
আমার টার্গেটটা কি এবং আমার প্রসেসর ঠিক আছে কিনা একটু চেক করি। সেটা হচ্ছে দেখো আমরা যে ধারাটা লিখলাম, এই যে ধারাটা এইভাবে আগাইতে থাকবে, এই ধারাটা আসলে কি মিন করতেছে? মিন করতেছে এইটা যে আমার এভাবে করে যদি আমি ওই যে 20 বছর বলছে, তো আমি যদি 20টা যাই, আমি যদি এরকম করে আগে আগে 20 নাম্বার পদ পর্যন্ত যাই 20 নাম্বার পদ পর্যন্ত, তাহলে এই 20তম পদটা কি মিন করে? মিন করে হচ্ছে এটা যে 20তম বছরের বৃদ্ধিটার যে নাম্বারটা, ওই নাম্বারটা আমি ধরো এটা ম্যাথের হিসাব করে বলতেছি না, ধরো এখানে আমি 20তম পদে পেলাম হচ্ছে 0.105, ধরো এটা আমি বলতেছি না যে এটা অ্যাকচুয়াল মান, আমি এমনি বলতেছি। তো এটা হচ্ছে 20তম বছরে তার বৃদ্ধিটার ক্যালকুলেশনের নাম্বার হচ্ছে এটা। কারণ এখানে প্রত্যেকটা পদ মিন করে গাছ ওই বছরে কতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা না গাছের উচ্চতা মিন করে না, কিন্তু গাছের উচ্চতা কিন্তু মিন করতেছে না, গাছের উচ্চতা কিন্তু তার আগের সাথে আবার যোগ করে বের করতে হবে, ওটা ওই ক্ষেত্রে আমি যাচ্ছি না। এই ক্যালকুলেশনটা হচ্ছে বৃদ্ধির ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে একটা নর্মাল জিনিস চিন্তা করো, 1.5 থেকে শুরু হয়েছিল, তারপর বৃদ্ধিগুলা এরকম এরকম করে আগে। তার মানে আমি যদি হিসাব করতে চাই এটা যে 20 বছরে গাছের উচ্চতা কত, তাহলে হচ্ছে 20 বছর যতটুকু বৃদ্ধি পেয়েছে সবগুলাকে যদি আমি যোগ করি তাহলে গাছের উচ্চতা পাবো। আরেকবার একটু বলি, সেটা হচ্ছে ধরো এই যে এই মার্কারটা এতটুকু সাইজে আছে, পরের 1 বছর পরে দেখা গেল মার্কারটা এতটুকু বাড়ছে, তারপরের বছর দেখা গেল যে যতটুকু বেড়েছিল, এই যে যতটুকু বেড়েছিল তার হচ্ছে তার অর্ধেক পরিমাণে বাড়ে, তার আবার অর্ধেক পরিমাণে বাড়ে, মানে যতটুকু বৃদ্ধি পায় বৃদ্ধির অর্ধেক পরিমাণে বৃদ্ধি পায়। বুঝে গেছে? যেমন এখানে এই যে গাছ তো একদম মানে এখানে ধরে নিচ্ছে চারা গাছ একদম 0 ফুট ছিল, মানে একদম গ্রাউন্ডের সাথে আমি যখন বীজ বপন করছি ওরকম কাইন্ড অফ। সো 1 বছর পরে 1.5 ফুট, ঠিক আছে? তার মানে গাছের বৃদ্ধি কত? 1.5। গাছের উচ্চতাও 1.5 ফুটই। প্রথম বছর গাছের উচ্চতা যা গাছের বৃদ্ধিও একই, কিন্তু দ্বিতীয় বছরে বলতেছে গাছের যতটুকু উচ্চতা হইলো এর অর্ধেক পরিমাণে বৃদ্ধি পাইছে, মানে গাছ কতটুকু বাড়ছে? 1.5 ফুট বাড়ছে, এটার অর্ধেক পরিমাণ মানে কত? 0.75 এতটুকু বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় বছরে। তার মানে দ্বিতীয় বছরে যে গাছের উচ্চতা কত হবে চিন্তা করো, আগে যে 1.5 ছিল ওই 1.5 সাথে 0.75 যোগ হবে, তার মানে এখানে 2.25 ফুট হবে। তার মানে এই দুটো জিনিস কিন্তু সেম না, মানে এই যে 0.75 এটা হলো বৃদ্ধির নাম্বার এবং 2.25 এটা হচ্ছে তোমার কি গাছের যে উচ্চতা এইটা। তার মানে গাছের উচ্চতা এবং গাছের যে বৃদ্ধি এই দুইটা নাম্বার কখনো সেম না। সো যখন তোমাকে বলতেছি আমি 20তম পদ এইটা, তার মানে এটা মিন করতেছি 20তম বছরে গাছের উচ্চতা এতটুকু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? কিন্তু গাছের উচ্চতা কিন্তু এটা না। তার মানে আমি যদি সবগুলোকে যোগ করি তাহলে কি পাবো? গাছের মোট উচ্চতা পাবো। কিভাবে? আমি একটু 20 বছর চিন্তা না করি, আমি বলতেছি 2 বছর পরে গাছের উচ্চতা কত হয়, ঠিক আছে? 2 বছর পরে গাছের উচ্চতা কত হয়, এটা কি করবা? সিম্পল, এখানে তুমি 1.5 ছিল, 1.5 সাথে হচ্ছে তার বৃদ্ধি পেয়েছে কতটুকু? 1.5 এর 50%, মানে 0.75। তুমি কি করবা? দুইটাকে যোগ করবা, তাহলে কি 2 বছর পরে গাছের উচ্চতা পাবা। তার ঠিক একইভাবে যদি 20 বছর পরে গাছের উচ্চতা কত হয়, তার মানে 20 বছর পর্যন্ত এই সিরিজটা যতটুকু আগাবে সবগুলাকে যোগ করবা, যেটা পাবা সেটা হচ্ছে গাছের উচ্চতা। ঠিক আছে? আমি আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি। যদি না বুঝো একটু রিভাইন্ড করে করে দেখবা, আমি যে কথাগুলা বলছি কথাগুলোর মাঝে তুমি অ্যান্সার গুলা পাবা। তার মানে আমার এই ক্ষেত্রে হলো বের করতে হবে 20তম এই সিরিজের 20তম পদের সমষ্টি বের করলে যে ভ্যালুটা আমি পাবো ওই ভ্যালুটাই হচ্ছে কি গাছের উচ্চতা। ঠিক আছে? তার মানে এটা একটা কি ধারা, এটাকে আমি আইডেন্টিফাই করা লাগবে, তাহলে আমি ধারার সূত্র সমষ্টির সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো। সো এটা আমার দেখেই মনে হচ্ছে কি, দেখো আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে আমি কি পাবো 0.5 পাবো, 0.5 পাবো নাকি 2 পাবো? 2 পাবো না, কিন্তু মানে আমার কি আগে যেটা ছিল তার অর্ধেক হচ্ছে, এটা তার অর্ধেক হচ্ছে, তার মানে 0.5 পাবো, বা আমার 1/2 পাবো, যে কোনো একটা। তো 0.5 লিখি যেহেতু সব পয়েন্টে লিখতেছি। আবার এটাকে ডিভাইড করলে কত পাবো? 0.5 পাবো। তার মানে এই ধারাটা একটা গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমি এটা মুছে দিই, যদি এটা লাগে তোমরা একটু রিভাইন্ড করে দেখবা পিছনে এসে। আমার মনে হয় তোমরা নিজেরা এটা যদি একটু চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারো তাহলে এই কনসেপ্টটা বুঝবা যে এখানে আসলে বৃদ্ধিপ্রাপ্ত অংশের ধারাটা আমরা বের করছি। সো এখানে আমার এ কত? এখানে এ হচ্ছে 1.5,
আর হচ্ছে 0.5, দেন হচ্ছে কত n কত 20। সো আমার যে সূত্র অনুযায়ী আমি ইউজ করব হচ্ছে s20 a 1 minus r to the power n divided by 1 minus r। সো এই ক্ষেত্রে a হবে কত 1.5 1 minus r to the power n মানে 0.5 to the power 20, তাই না? দেন হচ্ছে 1 minus 0.5। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে এটাই তোমার হচ্ছে ওভারঅল গাছের উচ্চতা। সো এটা ক্যালকুলেট করে দেখা যায় যে 3 ফুটের কাছাকাছি আসে। ঠিক আছে, তোমরা একটু মিলাই দেখো এটা আসে কিনা, যদি ভুল যায় কমেন্ট বক্সে বললে আমরা এটা পরবর্তী ইস্যু থেকে শুধরানোর চেষ্টা করব। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার ওভারঅল এই ম্যাথটা। এই ম্যাথের টুইস্টটা কোথায়? এই ম্যাথের টুইস্টটা হচ্ছে তোমাকে যে কোশ্চেনটা বলছে বাংলাতে ওইটাকে ম্যাথমেটিক্যালি টার্মে আনা। ঠিক আছে, ওইটাকে ফিল করা যে তোমাকে আসলে কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে যদি উচ্চতা বলতো যে প্রত্যেকটা গাছ তার আগের উচ্চতার অর্ধেক বৃদ্ধি পায়, না গাছ তার আগের উচ্চতার অর্ধেক বৃদ্ধি পায় এটা বলে নাই, বলছে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% করে বাড়ে। মানে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা মানে কি, যতটুকু বৃদ্ধি পাইছে। এখন আগে ধরো 1 ফুট ছিল, পরবর্তীতে 2 ফুট হয়েছে, উচ্চতা বৃদ্ধি কত 1 ফুট। এখন 1 ফুটের পরবর্তীতে হবে কি 1 ফুটের অর্ধেক পরিমাণ বাড়বে। ঠিক আছে, মানে 0.5 বাড়বে। তার মানে তোমার যদি প্রথম বছরে 1 ফুট হয়, পরবর্তী বছরে যদি 2 ফুট হয়, 3 নাম্বার বছরে হয়ে যাবে ওটা হবে 2.5 ফুট। 4 নাম্বার বছর হবে কত, ওই আড়াইটা কতটুকু অর্ধেক বৃদ্ধি, মানে 0.5 বৃদ্ধি পেয়েছে না, 0.5 এর আবার 0.25 বৃদ্ধি হবে, মানে 4 নাম্বার বছরে হয়তো বা ওইটা 2.5 মানে 2.5 ছিল তো 2.75 হবে। মানে এটা জাস্ট একটু ভিজুয়ালাইজ করার বিষয় যে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার যতটুকু বার, মানে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% করে প্রত্যেকটা বার এভাবে বার। সো আমি যে সিরিজটা এখানে আমি সলিউশন করার আমি যে সিরিজটা লিখেছিলাম ওই সিরিজটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার সিরিজ। সো আমি ওটার যদি সবগুলোকে সমষ্টি করি, সবগুলোকে যদি যোগ করি, তাহলে আলটিমেটলি গাছটার উচ্চতা 20তম বছরে পাওয়া যাবে। সো এই হচ্ছে ওভারঅল তোমার ম্যাথটা একটু কনফিউজ মনে হতে পারে। সো তোমরা আবার যেটা বারবার বলতেছি, তোমরা আবার পজ করে দেখতে পারো, আবার একটু রিমাইন্ড করে দেখতে পারো। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হবে। এখন লাস্ট যে ম্যাথটা আছে এই ম্যাথটা আসলে তোমাদের উপর ছেড়ে দেবো। এটা হচ্ছে খুবই বাচ্চা টাইপের ম্যাথ, এটা আসলে খুব টাফ কোনো ম্যাথ না, এটা তোমরা নিজেরা করবা। যেহেতু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আমরা অনুশীলনী সবগুলো ম্যাথ করছি, একটা ম্যাথ তোমরা নিজেরা চেষ্টা করবা এবং নিজেরা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের ইউটিউবের কমেন্ট সেকশন সবসময় খোলা থাকে, তোমরা নিজেরা এইটা সলভ করে বলতে পারো যে ঠিক আছে ভাইয়া আমরা এই সলভটা পেয়েছি, আমরা একটু বলেন যে এই সলভের অ্যান্সারটা ঠিক আছে কিনা। তারপর আমরা আমাদের যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপে তোমরা সবাই মিলে ডিসকাস করতে পারো। ঠিক আছে, সো সবগুলো ম্যাথ আমরা কখনোই সলভ করে দিব এই গ্যারান্টি আমরা দিব না, কিন্তু আমরা সবগুলা ম্যাথের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিব। কিন্তু কিছু কিছু ম্যাথের জার্নি তোমার নিজের হাঁটতে হবে, যেভাবে লাইফের কিছু জার্নির কিছু পথ তোমার একদম নিজে থেকে তোমার পার করতে হয়। সো এই হচ্ছে ওভারঅল আমাদের অনুক্রম এবং ধারা। এটা আসলে অনেক লম্বা সময় ধরে আমাদের নিতে হয়েছে, কারণ এখানে কনসেপ্ট বিল্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাথের আলাদা আলাদা সলভ একটা লম্বা সময়ের জার্নি। আমাদের হয়তো বা তোমাদের হয়তো অনেকদিন ওয়েট করতে হয়েছে আমাদের তরফ থেকে। সো এই জন্য দুঃখিত, কিন্তু আমি আশা করি এই সিরিজটা এমন একটা প্লেলিস্ট হতে যাচ্ছে যে অনুক্রম এবং ধারার আর কোনো কনসেপ্টে আর কোনো সমস্যা হয়তো বা তোমাদের থাকার কথা না। তারপরেও আমরা নতুন বিভিন্ন প্রবলেম তোমাদের স্কুলে হয়তো বা আসবে, হয়তো আমরা গাইড বই ঘাটাঘাটি করলে পাবো, ওই রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা পরবর্তীতে তোমাদের ডিমান্ড অনুযায়ী হয়তো বা দিব, হয়তো আমরা প্রিভিয়াস বোর্ডের কোশ্চেন সলভের হয়তো বা ভিডিও আমরা দিতে পারি। সো এটা আসলে তোমাদের ডিমান্ডের উপর বেসিস করে আমরা পরবর্তী কার্যক্রম চালাবো। কিন্তু আমরা এই অনুক্রম এবং ধারার যে লম্বা জার্নিটা, এই জার্নির আজকে হচ্ছে শেষ ক্লাস ছিল। আমরা আশা করি এই ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট, সমস্ত বেসিক তোমরা ক্লিয়ার হতে পেরেছো। ধন্যবাদ।